প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ লেট হয়ে গেছে আমাদের আজকে। যাই হোক, আমাদের বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ আসা মাত্রই শুরু করেছি। এখন আশা করি তোমরা সবাই উপস্থিত আছো। দেখি কয়জন আছো উপস্থিত। যাক, মোটামুটি খারাপ না উপস্থিতি, একরকম ভালোই। তবে আরও উপস্থিতি বাড়ালে অবশ্যই ভালো লাগবে। তোমাদের উপস্থিতি অনেক বেশি ছিল আগে, এটা কমছে আস্তে আস্তে, এটা একটা খারাপ লক্ষণ। যাই হোক, বেশি উপস্থিত থাকলে ভালো লাগে আর কি। তোমরা অনেক ক্লাস করতে আগে প্রায় 20-25 জন ক্লাস হয়ে যেত মাঝে মধ্যেই, কিন্তু এখন আর 20 জন উঠছে না। মোটামুটি আমরা 15-17 জন পর্যন্ত উঠছে সর্বোচ্চ, তার বেশি উঠছে না। এই জন্য আমরা যারা যারা ক্লাস করছি না, পরে অবশ্য ভিউ করছো অনেকে দেখছো, কিন্তু ক্লাসের সময় তোমরা অনেকে উপস্থিত থাকছো না। ক্লাসের সময় অবশ্যই একটু উপস্থিত থাকার চেষ্টা করবে। আশা করি যে তোমাদের এটাতে আরও পড়াশোনাটা বেশি সুশৃঙ্খলভাবে হবে বলে আমি আশা করি। যাই হোক, আমরা চলো প্রথমেই যে বিষয়টা আজকে আমরা গত ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শেষ করেছি, এবং অর্থাৎ আমাদের এর মাধ্যমে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 এই তিনটা চ্যাপ্টার আমরা শেষ করেছি। এবং আজকে দেখো, আমরা চ্যাপ্টার 9 নামের সম্পূর্ণ নতুন একটি অধ্যায় আমরা আজকে শুরু করব। অর্থাৎ এটা আমরা আগে কখনো করিনি, এরকম একটি চ্যাপ্টার আজকে আমাদের শুরু হতে যাচ্ছে, যেটাকে আমরা বলছি হলো চ্যাপ্টার 9। এবং এটা হচ্ছে আমাদের চলন এবং অঙ্গ চালনা বলে, আমাদের যে দৃঢ়তা প্রদান এবং চলন, দৃঢ়তা প্রদান ও চলন, দৃঢ়তা প্রদান ও চলন নামের আমাদের যে অধ্যায়টি রয়েছে, আমাদের এই অধ্যায়টি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এখানে দেখো যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তার কারণ পরীক্ষায় আমাদের এই চ্যাপ্টার থেকে যদি এই অধ্যায়টা আমাদের পরীক্ষায় থাকে, তাহলে অবশ্যই আমাদের এই অধ্যায় থেকে একটা কোশ্চেন হয় বলে আমরা আশা করছি। অর্থাৎ তোমাদের যেহেতু বিভিন্ন স্কুলে আছি আমরা জানি যে সিলেবাস বিভিন্ন স্কুলে আমাদের বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন তারপরেও যদি আমরা এই অধ্যায়টা যদি আমাদের সিলেবাসে থেকে থাকে, আমার আমি এজন্যই 8 অধ্যায় পার করতে চাইনি আগে, তার কারণ অধিকাংশ স্কুলে কিন্তু চ্যাপ্টার 8 পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। আর আমরা এখন যে চ্যাপ্টার 9 থেকে শুরু করতে যাচ্ছি, আশা করা যায় আমাদের এই পড়াটা একটু আগিয়ে থাকবে ক্লাস 10-এ উঠে যে পড়াগুলো আমরা পড়বো সেখানে, আমার মনে হয়। সাধারণত চ্যাপ্টার 9 বিভিন্ন স্কুলে সিলেবাসে থাকে না, ক্লাস 9-এ আর কি। এই চ্যাপ্টার 9টা ক্লাস 9-এ থাকে না। তারপরে আমরা চলো একটু, অনেকের আবার থাকতেও পারে, সেক্ষেত্রে আমরা দেখি। যেমন আমাদের শাহিনী যথাসম্ভব আছে, যথাসম্ভব স্কুল সেকশনে এটা আছে, তাই এই জন্য অনেকের থাকতেও পারে। চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। এখানে প্রধানত দেখো, আমরা যে বিষয়টা আলোচনা করব এই চ্যাপ্টারে, তোমরা চ্যাপ্টারের নাম শুনেই বুঝতে পারছো যে চ্যাপ্টারের নাম হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন। দেখো, এখানে দুটো বিষয় রয়েছে। একটা দৃঢ়তা প্রদান, দ্যাট মিন্স ফার্মনেস। আমরা ইংলিশে যদি বলি তাহলে এটাকে অনেকটা এরকম বলা যেতে, এই টার্মটা হতে পারে ফার্মনেস অ্যান্ড মুভমেন্ট না, চলন যেহেতু লোকোমোশন, তাহলে আমাদের শরীরের যে দৃঢ়তা প্রদান, অর্থাৎ আমাদের শরীর যে ফার্ম একটা অবস্থা, একটা দৃঢ় অবস্থা, এই দৃঢ়তা প্রদান এবং তার সাথে আসছে হলো লোকোমোশন। তার মানে আমরা চলাচল করছি, অর্থাৎ আমাদের দেহকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছি, এই পদ্ধতি, অর্থাৎ এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তোমরা অবশ্যই বলবে, স্যার ফার্মনেস বা দৃঢ়তা প্রদানের সাথে লোকোমোশনের সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক রয়েছে। দেখো, থিঙ্ক অ্যাবাউট অ্যান অ্যানিমাল। একটা মুরগির কথা চিন্তা করো। একটা মুরগি হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, হঠাৎ করে তুমি তার কঙ্কালগুলো বের করে নিলা শরীর থেকে, তাহলে কি হবে? সব হাড়গুলো বের করে নিয়েছো। একটা মুরগির শরীর থেকে ওর যত হাড় আছে, এই হাড়গুলো বের করে নিয়েছো, শুধু মাংসগুলো রয়ে গেল। তাহলে কি থাকলো? শুধু মাংস থাকলো। এবং সে কি নর্মাল যেভাবে সে চলাচলটা করছিল, সে কিন্তু সেই চলাচলটা আর করতে পারবে না। তার কারণটা হচ্ছে, দেখো, আমাদের চলন যে প্রক্রিয়াটি আছে, অর্থাৎ আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করছি, এই চলাচলের সাথে আমাদের অস্থি তথা হাড়গুলোর একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে। দেখো, আমাদের যে কোনো অঙ্গ যখন আমরা নাড়াচাড়া করছি, এটা নরমাল নড়াচড়া করা, এটা হলো নড়ন। আর যখন তুমি এক জায়গা থেকে হেঁটে তোমার দেহটাকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছ, এটা হলো চলন। তার মানে তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তোমার অবস্থানের পরিবর্তন করছো,
এটা হলো চলন। আর যদি তুমি এক জায়গা থেকেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো সেটা হবে নড়ন। তা এখন দেখো তুমি কি তোমার শরীরের কোনো অঙ্গ হাড়ের সাহায্য ছাড়া নাড়াতে পারবে? দেখো তুমি কিন্তু পারবে না। এখানে দুটো বিষয় ইনভলভ আছে, যেমন এটা হচ্ছে যে আমাদের একটা হলো মাসল, তার মানে একটা হচ্ছে মাংস, আর একটা মাংসপেশি, এবং আর একটা হচ্ছে হাড়। হাড়ের সাথে মাংসপেশি সংযুক্ত রয়েছে বলেই কিন্তু আমরা এই দুইয়ের সম্মিলিত কার্যকলাপের কারণেই সাধারণত আমরা আমাদের যে চলন, এই চলনটা সম্পাদন করতে পারি। অর্থাৎ আমাদের দেহের যে দৃঢ় অবস্থা আছে, দৃঢ়তাটা যে আমাদের দেহের প্রদান করেছে কঙ্কালতন্ত্র, তার মাধ্যমেই আসলে আমরা চলনটা সম্পাদন করি। এই জন্য এই দুটো বিষয় এতটা রিলেটেড। বুঝতে পেরেছি আমরা? তাহলে চলো এখন দেখি আমরা যে এই যেমন আমাদের যেটাকে আমরা হচ্ছে যে আমাদের দেহের যে কাঠামো, আমরা দেখো একটা বিষয় সম্পর্কে আমরা সবাই জানি, কঙ্কাল, স্কেলেটন। এই যে আমাদের দেহের যে কঙ্কাল বা যে স্কেলেটনটা রয়েছে, এখন এই কঙ্কাল বা স্কেলেটনটা আসলে কি? এখন কঙ্কাল তো আমি যদি আঁকিয়ে দিতে পারতাম বা একটা ছবি দেখাতে পারতাম সেটা হয়তো ভালো লাগতো, কিন্তু কঙ্কাল আসলে আঁকানো সম্ভব নয়, তাই না? আমরা যদি আঁকাতে যাই অনেক সময় লেগে যাবে, হ্যাঁ অনেক সময় লেগে যাবে, আমরা অত সময় নিয়ে আঁকাবো না। তবে কঙ্কাল যদি আমরা আঁকাতাম তাহলে আসলে আমরা সবাই কঙ্কাল চিনি, তাই না? একটা বই আছে, তোমরা সবাই বইটা দেখে নাও। কঙ্কাল আমি আর কষ্ট করে আঁকাতে যাচ্ছি না, কারণ এটা আঁকালে কঙ্কাল আঁকাতে যে কি হবে নি তার কোনো ঠিক ঠিকানা নেই। মোটামুটি আঁকানো যাবে কিন্তু সময় লাগবে, আমি সময়টা দিতে চাচ্ছি না, তোমরা বইয়ে আছে সবাই আমরা দেখবো। এখন দেখো যে মেন বিষয় হচ্ছে যে আমাদের এই কঙ্কালটা আসলে কি? কঙ্কালটা হচ্ছে দেখো আমাদের শরীরের বিভিন্ন ধরনের হাড়ের সমন্বয়ে আমাদের দেহের আভ্যন্তরীণ যে একটি কাঠামো সৃষ্টি হয়েছে অস্থির সমন্বয়ে, সেই অংশটাকেই সাধারণত আমরা বলি হচ্ছে কঙ্কাল, তাই তো? এবং এই কঙ্কালের জন্যই আমার কঙ্কাল যেহেতু এরকম আছে, একটা মানুষ, একটা মৃত মানুষ যার কঙ্কাল মনে করো রয়েছে, তার কঙ্কালটা যদি আমি দেখি তাহলে কিন্তু আমি দেখেই বলতে পারবো হ্যাঁ এটা একটা মানুষের কঙ্কাল হতে পারে, তাই না? আবার আমি যদি একটা মনে করো অন্য কোনো একটা প্রাণী, তারও যদি আমি কঙ্কালটাই শুধু দেখি, আমি কিন্তু তার খুলি দেখে, তার কঙ্কালের হাড়গুলো দেখে আমি কিন্তু মোটামুটি একটা আন্দাজ করতে পারি বা বলেও দিতে পারবো যে এটা হলো ওই প্রাণীটার কঙ্কাল, তাই না? তার মানে কঙ্কাল আসলে একটা জীবের যে দৈহিক যে কাঠামো, বাহ্যিক যে কাঠামো আমার রয়েছে, আমাকে বাহির থেকে দেখতে যেমন দেখাচ্ছে, আমি যদিও আমার কোনো কঙ্কালের অংশ দেখতে পাচ্ছি না, কিন্তু বাহির থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো কঙ্কালটা আমার অস্থি, পুরো কঙ্কালটা আমার হচ্ছে মাংস এবং চামড়া দিয়ে আবৃত রয়েছে, কিন্তু তারপরেও দেখো আমি কিন্তু এই যে কঙ্কালটা আছে, আমার হাড়গুলো আছে, এর কিন্তু অস্তিত্ব আমরা কিন্তু অনুভব করছি, তাই না? তার কারণ এই পেশিগুলো, মাংসপেশিগুলো আসলে ওই হাড়ের সাথেই কি আছে, যুক্ত আছে। একটা মানুষের শরীরে যে কঙ্কাল রয়েছে, সেই কঙ্কালে সাধারণত আমরা দেখতে পাই যে 206টি হাড় আছে। আমরা দেখি যে প্রায় 206টি হাড় নিয়ে আমাদের এই অস্থি বা কঙ্কাল যেটা রয়েছে, এই কঙ্কালটা গঠিত হয়। এখন এই আমাদের কঙ্কাল যেটা আমরা বলি, কঙ্কালের প্রধান অংশ হলো দুটো। একটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল, আমাদের এই করটি থেকে শুরু করে এই যে গলার এই স্পাইন থেকে শুরু করে এই বক্ষ অঞ্চল থেকে শুরু করে কোমর পর্যন্ত, তাই না? এই পর্যন্ত যে আমাদের এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর এই অক্ষ অঞ্চল থেকে যে এই যে হাত বের হয়েছে, দুদিক থেকে দুটো হাত, দুদিক থেকে দুটো পা বের হয়েছে, এগুলোকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। এই যে অক্ষীয় এবং উপাঙ্গীয় দু ধরনের কঙ্কাল মিলে আমাদের শরীরের সমস্ত শরীর তুমি যদি গুণে দেখো, তাহলে এই অস্থিগুলো আসলে রয়েছে হলো 206টি। এবং আমরা যদি শিশু অবস্থায় দেখি, একটা শিশুর শরীরে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখবো যে একটা শিশুর শরীরে এই 206টার চাইতেও আমরা বেশি হাড় পেতে পারি, 206-এর চেয়ে বেশি হাড়। এর কারণ রয়েছে, যেমন মেরুদণ্ডের আমাদের কিছু হাড় শিশুদের এটা সংযুক্ত বা একসাথে থাকে না, এটা আলাদা থাকে, কিন্তু তুমি যখন ধীরে ধীরে বড় হয়ে যাও তখন ওই মেরুদণ্ডের ওই আলাদা আলাদা হাড়গুলো সবগুলো একসাথে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে তখন তারা একটি সিঙ্গেল হাড় বা সিঙ্গেল অস্থি গঠন করে। এই জন্য বড় হলে আমরা যখন বয়স হয়ে যায় তখন আমাদের হাড়ের সংখ্যাটা কমে যায় বা 206-এ চলে আসে। তার আগে কিন্তু শিশু অবস্থায় আরো বেশিও থাকতে পারে। তো এই ধরনের বিষয়গুলো দেখে তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের যে হাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই হাড় হচ্ছে সাধারণত আমাদের কঙ্কাল যে অংশটা আছে, কঙ্কাল তন্ত্রের একটা প্রধানতম অংশ। এখন এই যে হাড়গুলো আমাদের রয়েছে, এই হাড়ের প্রধান কাজ কি? দেখো হাড়গুলোর প্রধান কাজ আমরা যদি বলি, প্রধান কাজ হচ্ছে আমাদের দেহের বিভিন্ন যে ডেলিকেট অর্গানগুলো আছে, যেমন মনে করো আমাদের মস্তিষ্ক,
তারপরে মনে করো আমাদের হার্ট, হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, এই সকল যে ডেলিকেট বা এই সকল যে নরম অংশগুলো আছে এদেরকে কিন্তু আমাদের হাড় বা অস্থি বা কঙ্কাল এদেরকে কিন্তু সুরক্ষিত করে। কি করে? সুরক্ষিত রাখে। যেমন চিন্তা করো তো, তোমার মাথার খুলি ছাড়া শুধুমাত্র ব্রেন, তাহলে কি হবে? মনে করো খুলি নাই চারিদিকে, শুধু ব্রেন আছে, তাই না? এরকম যদি হয় তাহলে কেমন হবে? এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে আমরা আমাদের ব্রেনটা কিন্তু তোমার হচ্ছে যে আমরা এখন যে সুরক্ষিত অবস্থায় আমাদের মাথার উপর কেউ একটা বাড়ি দিলেও দেখা যাচ্ছে যে কি হচ্ছে না, ব্রেনটা নষ্ট হচ্ছে না, তাই না? দেখা যাচ্ছে আমার হাড়ে হয়তো লাগছে কিন্তু সহজে ব্রেনটা, দেখা যাচ্ছে অনেক সময় মারামারি করে না অনেকে, দেখা যায় যে দেখা যাচ্ছে মারামারি করে মাথার উপরে একটা লাঠি দিয়ে দিল বাড়ি, তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় ব্রেনটা সুরক্ষিত থেকে যায়। হয়তো খুলি একটু ডিসপ্লেস হয়ে যায় কিন্তু ব্রেন কিন্তু অনেক সময় ঠিক থেকে যায়। কিন্তু যদি নর্মাল খুলি না থেকে শুধু ব্রেন থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করে দেখো, তাই না? তাহলে আমাদের এই ধরনের মস্তিষ্ক বা আমাদের হার্ট একটা দিল একটা বন্ধু বুকের উপরে একটা বক্সিং, তাই না? দিয়ে দিল একটা এইভাবে দিয়ে দিলে দেখা যাচ্ছে খুব জোরে যে লাগছে একদম হার্টে গিয়ে লাগছে তা কিন্তু নয়। আমাদের প্রথমে দেখা যাচ্ছে যে থোরাসিক যে কেসটা আছে আমাদের সেখানে গিয়ে আমরা আঘাত পাচ্ছি, তাই না? হার্টটা আমার সুরক্ষিত হচ্ছে, লাংসটা আমার সুরক্ষিত থাকছে। তাহলে এই যে ডেলিকেট পার্টগুলো রয়েছে আমাদের শরীরে এদেরকে কিন্তু আসলে আমাদের কঙ্কাল তন্ত্রটা দেখা যাচ্ছে কি করে রাখছে, এটা কিন্তু সুরক্ষিত অবস্থায় রাখছে। ঠিক আছে, এখন দেখো এই সুরক্ষা দেয়া ছাড়াও আরেকটা কাজ করছে। ওই যে একটু আগে বলছিলাম যে খুব তো মুরগি হেঁটে বেড়াচ্ছে, মুরগি থেকে হাড়গুলো বের করে নিয়ে চিন্তা করো তো, চোখ বন্ধ করে চিন্তা করো যে মুরগি থেকে সব হাড়গুলো বের হয়ে গেছে, তাহলে কি থাকবে ওখানে? শুধুমাত্র মাংস থাকবে, দুপ করে পড়ে যাবে, তাই না? মাংসের একটা স্তূপ হয়ে যাবে। তা এখন এই যে আমাদের মুরগির যে গঠন, আমি মানুষের যে গঠন, গরুর যে গঠন, ছাগলের যে গঠন, সকল গঠন, ডাইনোসরের যে গঠন, আমরা সব গঠনগুলো আসলে তৈরি হয়েছে কার মাধ্যমে? অর্থাৎ দেহের কাঠামো গঠন করা, দেহের কাঠামো গঠন করা, এইটাও কিন্তু হলো আমাদের কঙ্কাল তন্ত্র তথা আমাদের এই ধরনের যে হাড়গুলো রয়েছে এদের কিন্তু একটা প্রধানতম কাজ। আমরা কিন্তু বলছি হলো যে না না না, বয়স্কদের হাড় 206 থেকে কমে না, বয়স্কদের হলো 206টা থাকে। অর্পি, বয়স্কদের 206টা থাকে, কিন্তু যারা শিশু তাদের ক্ষেত্রে কিছু হাড়ের সংখ্যা, ওই যে বললাম কয়েকটা হাড়ের সংখ্যা বেশি হয়ে যায়, শিশু অবস্থায় কিছু বেশি থাকে। কিন্তু বড় যখন একটা পূর্ণাঙ্গ, আমি যে একটা পূর্ণাঙ্গ মানুষ বা তোমরা একটা পূর্ণাঙ্গ যদি মানুষ, তাহলে দেখবো আমরা তাদের শরীরে 206টা হাড় আমরা পাবো। ঠিক আছে, তো দেখো আমরা এদের কাজ হলো, একটা হলো যে সুরক্ষিত রাখবে, তারপরে হচ্ছে দেহের কাঠামো গঠন করবে। এছাড়াও এদের আরো অনেকগুলো তোমার গুরুত্বপূর্ণ কিছু তোমার হচ্ছে কাজ রয়েছে। আর একটা কাজ যদি আমরা বলি এদের, তাহলে অন্যতম প্রধান কাজ হলো মাংসপেশি সংযোজন। মাংসপেশি সংযোজন, দেখো মাংসপেশি সংযোজন, তাই না? আমার মনে করো এটা হলো হাতের কঙ্কাল, এইটা হলো আমার ধরো হাতের হিউমেরাস, এটা হলো হাতের হিউমেরাস, আর এটা হলো রেডিয়াস আলনা, তাই তো? এবং এগুলো মনে করো এটা হলো হিউমেরাস ধরো। এখন এখানে যে মাসল, সামনের দিকে আমার যে মাসলটা আছে এটাকে কি বলে? সামনের দিকের মাসল হলো বাইসেপস। ধরো এইটা হলো বাইসেপস, এটা হলো মাসল এবং এটা হলো বাইসেপস। আর পিছনের দিকে এখানে যে মাসলটা আছে পিছনে, হাতের পিছনে, এটার নাম হলো ট্রাইসেপস। এটার নাম কি? ট্রাইসেপস। দেখো দুটো মাসল আছে। এখন এই মাসলটা হয় কি, এখানে আরেকটা হাড় আছে স্ক্যাপুলা, এই বাইসেপস হাড়টা, বাইসেপস হাড় তোমার মাসলটা দেখা যাচ্ছে এই স্ক্যাপুলার সাথে যুক্ত। আবার সরি ট্রাইসেপস, এটা ট্রাইসেপস, আর বাইসেপসটাও কি আছে স্ক্যাপুলার সাথে এইভাবে আমরা টেন্ডন দিয়ে যুক্ত। আবার দেখো এই পাশে কিন্তু বাইসেপসটা কি আছে, এই যে আমাদের রেডিয়াসের সাথে যুক্ত, দেখো রেডিয়াসের সাথে যুক্ত। আবার এইটাও কিন্তু কনুইয়ের নিচ দিয়ে, কনুই আছে না আমাদের, কনুই এলবোর নিচ দিয়ে কিন্তু এটাও আমাদের এই নিম্ন বাহুর অস্থির সাথে যুক্ত। তাহলে এটা হলো আমাদের ট্রাইসেপস, এটা হলো বাইসেপস, এই দুটো পেশি। এখন দেখো তোমার যদি এই বাইসেপস পেশিটা যদি তুমি সংকুচিত করো, খেয়াল করো বাইসেপস পেশিটা সংকুচিত হলো, সংকুচিত হওয়া মানে কি, এখানে গিয়ে নিচের যে অংশটা আছে এই নিচের অংশে দেখো টান দিচ্ছে, তাই না? এই দেখো সংকুচিত হচ্ছে মানে টান দিচ্ছে, তখন এইটা কি হয়ে সামনের দিকে উঠে আসছে। এরপরে ট্রাইসেপস যে পেশিটা আছে, ট্রাইসেপস যখন আবার সংকুচিত হবে তখন ও কি করবে, এই দিক দিয়ে টান দিবে, তাই না? অর্থাৎ এ সংকুচিত হবে
তখন এখানে একটা কি লাগবে, এখানে একটা টান লাগবে, তখন হাতটা আবার কি হয়ে যাবে, বাঁকা ছিল সোজা হয়ে গেল। তাহলে মেন কথা হচ্ছে আমাদের এই যে মাসলগুলো আছে, মাসলগুলো কিন্তু সংযুক্ত বা সংযোজিত হয়েছে পুরোটাই কঙ্কালের সাথে। কঙ্কাল না থাকলে মাসলগুলো যুক্ত হওয়ার কোনো একটা অবকাঠামো পেত না। তার মানে আমরা দেখলাম যে মাসল যেগুলো রয়েছে, মাসলগুলো কি করেছে, হাড়গুলো কি করেছে, মাসল বা মাংসপেশি সংযোজনের জন্য তল সৃষ্টি করেছে। এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই কঙ্কাল তন্ত্রের মাধ্যমে সাধারণত সম্পাদিত হয়ে থাকছে। আমরা বুঝতে পারছি? আমাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বলবে। এখন দেখো যে আমাদের দেহে কি শুধুই অস্থি আছে? কঙ্কাল তন্ত্রে কি শুধুই অস্থি আছে? দেখো, একটা হলো অস্থি বা হাড়, একটা হলো অস্থি বা হাড়, তারপরে তুমি পাবা আরেকটা যেটা, এটা হলো কোমলাস্থি, অনেকে বলে তরুণাস্থি, হ্যাঁ, হাড় বা বোন, এটা হলো কার্টিলেজ, আরেকটা পাবো আমরা অস্থি সন্ধি। এখন দেখো, খেয়াল করো, তোমার শরীরে চিন্তা করো 206টা হাড় নাই, তোমার শরীরে কোনো জয়েন্ট নাই, সকল এই পুরো হাড় হাতের ভিতর দিয়ে একটা হাড়, তাহলে কি হাত বাঁকানো যাবে রে? বাঁকাইতে পারবে হাত? তখন যদি পুরোর ভিতর পুরোটা যদি একটা হাড় হতো তাহলে আমরা বাঁকাতে পারতাম না। পুরো আঙ্গুল তোমার মনে করো এখানে আছে 3টা ফ্যালাঞ্জিয়াস আছে, 3টা হাড় আছে, এই পুরো আঙ্গুলে দেখা আছে 3টা হাড়ের জায়গায় তোমার পুরো একটা হাড়, তাহলে কি বাঁকানো যাবে? বাঁকানো যাবে? যাবে না। তার মানে দেখো আমাদের এই হাড়গুলো কি আছে, প্রত্যেকটা আমাদের যে হাড়গুলো, এরা 206টা হাড়, এরা কিন্তু সন্ধিতে যুক্ত। এরকম বিভিন্ন জয়েন্ট আছে যেগুলোকে বলা হয় বোন জয়েন্ট বা আর্টিকুলেশন। এখন এই বোন জয়েন্ট বা আর্টিকুলেশন বা এগুলোকে বলা হয় অস্থি সন্ধি, অস্থি সন্ধি বা আর্টিকুলেশন, সহজ কথায় বোন জয়েন্ট। তাহলে এটা একটা পেলাম, বোন জয়েন্ট পেলাম। এরপরে আরো কি আছে দেখো, আরো আছে, আর কি আছে, অস্থি আছে, কোমলাস্থি আছে, অস্থি সন্ধি আছে, এবার কি আছে, টেন্ডন, আবার আছে হলো লিগামেন্ট। টেন্ডন এবং লিগামেন্ট আমরা কি দেখতে পাচ্ছি আরো, যে টেন্ডন এবং লিগামেন্ট। আর টেন্ডনকে বাংলা করলে বলতে পারবো পেশি বন্ধনী, পেশি বন্ধনী, আর লিগামেন্টের বাংলা করলে বলতে পারো অস্থি বন্ধনী। খেয়াল করো, এই যে এটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এই যে মাসলের সাথে হাড়কে যুক্ত করেছে, মাসলের সাথে হাড়কে যুক্ত করেছে যে একটা বিশেষ অংশ, এইটাই হলো টেন্ডন বা পেশি বন্ধনী, পেশি বন্ধনী। আমরা কি বুঝতে পারছি? মাসলের সাথে আমরা কি বুঝতে পারছি কথাগুলো? বাবারা বলো তো, আমাকে একটু জানাইও, তোমরা যদি বুঝতে না পারো বা কোনো সমস্যা হলে আমাকে বলবে। হ্যাঁ, এখন এই যে মাসলের সাথে আমাদের যে হাড়ের যোগাযোগ যার মাধ্যমে সম্পাদিত হয়েছে তাকে আমরা বলছি হলো টেন্ডন। এবং দেখো আমাদের হাড়গুলো যেটা আছে, যেখানে অস্থি বন্ধনী আছে, আমাদের অস্থি তোমার জয়েন্ট আছে, বোন জয়েন্ট, সেখানে এই দেখো একটা কাপড়ের মতো পাতলা অংশ দিয়ে, একটা কাপড়ের মতো পাতলা অংশ দিয়ে দুটো হাড়ও কিন্তু একসাথে যুক্ত থাকে, এবং এই কাপড়ের মতো পাতলা অংশটাকে বলা হয় হচ্ছে লিগামেন্ট, যার মাধ্যমে, বা এটা অস্থি বন্ধনী, অর্থাৎ যার মাধ্যমে দুটি হাড় একটার সাথে আরেকটা, এটা যদি হাড় হয়, বোন হয়, দেখো দুটি বোন বা দুটি হাড় কি হয়েছে, দুটো হাড় এটা একসাথে যুক্ত হয়েছে, এটা হলো লিগামেন্ট। তার মানে দুটো হাড়কে অস্থি সন্ধি অবস্থানে যে একটা কাপড়ের মতো পাতলা অংশের মাধ্যমে দুটো হাড় একসাথে যুক্ত হয়, দুটো অস্থি একসাথে যুক্ত হয়, সেটা হলো লিগামেন্ট বা অস্থি বন্ধনী। আর পেশিগুলো যেগুলো আছে, পেশিগুলো যে একটা বিশেষ ধরনের যোজক কলার মাধ্যমে তোমার হচ্ছে হাড়ের সাথে যুক্ত হয়, তাকে আমরা বলি হচ্ছে টেন্ডন বা পেশি বন্ধনী। ওকে, তাহলে দেখো আমরা এখানে মোটামুটি যে বিষয়গুলো দেখলাম সেটাকে আমরা বলতে পারি যে এগুলো মিলে এখন তুমি যতগুলো দেখলা এখানে, অস্থি, কোমলাস্থি, অস্থি সন্ধি, টেন্ডন, লিগামেন্ট, এই সব কিছু নিয়ে যতগুলো দেখছো তোমরা, এই সবগুলো নিয়েই আসলে গঠিত হয়েছে কঙ্কাল তন্ত্র
বা স্কেলেটাল সিস্টেম। তাহলে দেখো এই সবগুলো নিয়ে অস্থি, কোমলাস্থি বা তরুণাস্থি বা কার্টিলেজ, অস্থি সন্ধি বা আর্টিকুলেশন বা বোন জয়েন্ট, টেন্ডন বা পেশি বন্ধনী, লিগামেন্ট বা অস্থি বন্ধনী, সবগুলো মিলেই আসলে তৈরি হয়েছে আমাদের যেটাকে আমরা বলছি হলো কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম। এবং এই স্কেলেটাল সিস্টেমের মাধ্যমে আমাদের দেহের যে আকার, সে আকার গঠিত হয় এবং আমাদের যে নড়ন, এই যে নাড়াচাড়া করছি এতক্ষণ ধরে, তাই না, এই যে নড়ন এবং যে আমরা চলাচল করছি, হাঁটছি, দৌড়াচ্ছি, তাই না, আরো কি সব করছি, সব কিছু মনে করো যে আমাদের কার জন্য হচ্ছে, মেইনলি এই কঙ্কাল তন্ত্রের জন্যই হচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, টেন্ডন হচ্ছে একটা যোজক টিস্যু। টেন্ডন হলো এক ধরনের যোজক টিস্যু। ওকে, বোর্ড ব্লার হওয়ার সুযোগ আজকে কম, আমার নেট ভালো চলছে। তোমাদের সবার কি বোর্ড ব্লার? আমাকে বলো একটু। অর্পির নেট ব্লার একটু হচ্ছে, বলো তো অন্য সবার কি বোর্ড কি ব্লার হচ্ছে কিনা আমাকে একটু জানাবে তোমরা। হ্যাঁ, আমার মনে হয় আজকে সমস্যা হওয়ার কথা না, কারণ নেট ভালোই চলছে আমার এখানে। তোমাদের নিজস্ব প্রবলেম থাকতে পারে। ও, একটা জিনিস ছুটে গেছে তো, এখানে দেখো আমাদের পেশিও থাকবে। পেশি ছাড়া কিভাবে কঙ্কাল তন্ত্র হয় বা মাসল, এখানে পেশিও থাকবে, এটা মনে রাখবে অবশ্যই। এখানে পেশিও আছে, অর্থাৎ অস্থি, কোমলাস্থি, অস্থি সন্ধি, টেন্ডন, লিগামেন্ট, পেশি, এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম। আমরা কি স্কেলেটাল সিস্টেমটা খুব ভালো করে বুঝতে পেরেছি? সবাই বলো দেখি, অবশ্যই বুঝতে পেরেছো তোমরা সবাই? হ্যাঁ, ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে আমরা মনে করো আমাদের কঙ্কাল তন্ত্রটা চিনে ফেললাম, আমাদের শরীরের যারা কি করলো, যারা আমাদেরকে একটা বিশেষভাবে আমাদের দেহকে দৃঢ়তা প্রদান করলো এবং আমাদের চলন, নড়ন, সুরক্ষা প্রদান, আমাদের বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন, অনেক ধরনের কাজ এরা করে থাকে। চলো আমরা দেখি যে আমাদের কঙ্কাল তন্ত্র কয় ধরনের বা কঙ্কাল তন্ত্র আমরা কয় ধরনের দেখতে পাই। এটা মিশিয়ে দিলাম। দেখো আমাদের কঙ্কাল তন্ত্রের প্রকারভেদ, বা যদি আমরা মানব কঙ্কালের প্রকারভেদ বলি, তাহলে এটাকে দুভাগে ভাগ করতে পারবে। একটা হচ্ছে বহিঃ কঙ্কাল বা এক্সোস্কেলেটন, এবং তার সাথে আরেকটা আমরা 2 নম্বর, যেটা হচ্ছে অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন। যদি আমরা বহিঃ কঙ্কালটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব বহিঃ কঙ্কাল আমরা সাধারণত যেগুলো তোমার হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, যেমন আমি যদি এখন একটা মনে করো যে এখন আমি একটা ঘাস ফড়িং এর কথা যদি আমি চিন্তা করি, মনে করো একটা ঘাস ফড়িং মনে করো রয়েছে এখানে। এখন এই ঘাস ফড়িংটা যেটা রয়েছে, এই ঘাস ফড়িং এর কথা যদি আমি চিন্তা করি এখন এই জায়গায়, তাহলে দেখব যে ঘাস ফড়িং এর দেহটা কি আছে। ঘাস ফড়িং এর দেহটা তুমি যদি লক্ষ্য করো, একটা এই ধরনের, এই যে আমি যদি ঘাস ফড়িং দেখি, বহিঃ কঙ্কালটা আমাদের বোঝা উচিত একটু, এই জন্য আমি আলাদা করে একটু আঁকিয়ে দিলাম। এই দেখো, আমরা যদি একটা ঘাস ফড়িং এর কথাই চিন্তা করি, এখানে এটা হচ্ছে ওর পা, এটা হলো পাখা ধরন, ঠিক আছে। তাহলে একটা যদি ঘাস ফড়িং আমরা দেখি, দেখো আমরা ঘাস ফড়িংটা দেখেই চিনতে পারবো যে এটা মোটামুটি একটা ঘাস ফড়িং এর মতন হয়েছে, যদি আমারটা হয়নি অনেকটা।
কিন্তু এই যে তোমার একটা ঘাস ফড়িং যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এই যে ঘাস ফড়িংটা দেখতে পাচ্ছ এর কি আছে, এই গ্রাসহপার বা ঘাস ফড়িংটা যে দেখতে পাচ্ছ এর কিন্তু তোমার হচ্ছে এর কঙ্কালটা, এর যদি তুমি দেহটা যদি কেটে ফেলো, দেখো তো যে আকারটা তুমি দেখেই চিনতে পারলে যেটা ঘাস ফড়িং। আমি যদি একটা তেলাপোকা আঁকাতাম তুমি দেখে চিনতে পারতে এটা তেলাপোকা। আমি যদি একটা তোমার হচ্ছে কি বলা যায় একটা চিংড়ি মাছ আঁকাতাম তাহলে তুমি দেখেই বলতে পারতে যে এটা হলো চিংড়ি মাছ। এখন কথা হলো এই যে চিংড়ি মাছ বা এই যে ঘাস ফড়িং বা এই যে অন্য পতঙ্গ, এই পতঙ্গটা এটার কি ভিতরে কোনো কঙ্কাল আছে? এর কিন্তু ভিতরে কোনো কঙ্কাল নেই, কিন্তু তারপরেও এ কিন্তু একটা দেহের আকার ধারণ করছে। তোমরা আমার সামনে বসে থাকলে আমাকে হয়তো কেউ না কেউ এই কোয়েশ্চেন করতা যে স্যার আপনি তো বললেন যে আমাদের কঙ্কালের মাধ্যমে আকার দিয়েছে, কিন্তু আমাদের তেলাপোকার বা তোমার আমাদের ঘাস ফড়িং এর তো ভিতরে কঙ্কাল নেই, তাহলে ওদের আকারটা কিভাবে আসলো? তাই না, এটা একটা বড় কোয়েশ্চেন। দেখো এদের ক্ষেত্রে যে এদের যে দেহের আকারটা হয়েছে এই আকারটার জন্য একটা বিশেষ গঠন আছে, অর্থাৎ বহিঃকঙ্কাল, যেটাকে আমরা এখানে মানুষের ক্ষেত্রেও দেখবো, কিন্তু আমি একটু তোমাদের সেটার সাথে তুলনা করিয়ে দিচ্ছি যে এই ধরনের অমেরুদণ্ডী প্রাণী যাদের হাড় নেই তাদের কিন্তু দেহের আকারটা ধারণ করার জন্য বাহিরেই একটা কি আছে, কাইটিন হতে পারে, কিউটিকল হতে পারে, অনেক ধরনের আছে, আমরা কাইটিনের কথাই বললাম, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল আছে। অর্থাৎ পতঙ্গ বা আর্থ্রোপোডা যারা রয়েছে, পতঙ্গ বা আর্থ্রোপোডাদের জন্য এটা খুবই নরমাল। পতঙ্গ বা আর্থ্রোপোডাদের জন্য ইট ইজ ভেরি নরমাল যে আসলে ওর বহিঃকঙ্কাল বা বাহ্যিক কিছু কঙ্কাল থাকবে। বহিঃকঙ্কালটা কি বুঝতে পারছি আমরা, দেহের বাহিরের যে শক্ত অংশ, ওদের কিন্তু কঙ্কাল বাহিরে, অর্থাৎ এটার মাধ্যমেই ওদের দেহের আকারটা রক্ষিত হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে বহিঃকঙ্কাল কোনটা? এই বহিঃকঙ্কাল কিন্তু আমরা ঘাস ফড়িং এর কথা বলছি না, এটার কথা বলছি আমাদের ক্ষেত্রে। তাহলে এখন তোমাদের যদি আমি কোয়েশ্চেন করি যে আমাদের ক্ষেত্রে আমাদের বহিঃকঙ্কাল কোনটা, অর্থাৎ শরীরের বাহিরে কোনগুলো শক্ত অংশ আছে, যেমন আমাদের এই যে নখ, এই যে নখ দেখতে পাচ্ছ, নখটা কেমন দেখো, শক্ত, তাই না, একটা বহিঃকঙ্কাল অংশ আমরা বলতে পারি। আমাদের যে চুল আছে, লোম আছে, এগুলো হচ্ছে কি, এগুলো কেরাটিন দিয়ে তৈরি হয় এবং এগুলো হচ্ছে আমাদের বহিঃকঙ্কালের অংশ। তার মানে আমাদের যে বিশেষ করে আমাদের কি রয়েছে, তোমার হচ্ছে যে চুল রয়েছে, নখ রয়েছে, লোম রয়েছে, এই সকল অংশগুলো মানুষের ক্ষেত্রে এগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অংশ, অর্থাৎ শরীরের বাহ্যিক অংশে যেগুলো একটা দৃঢ়তা প্রদান করছে, ঘাস ফড়িং এর মতো, তাই না, এটা হচ্ছে বহিঃকঙ্কাল। কিন্তু ঘাস ফড়িং এর ক্ষেত্রে অন্তঃকঙ্কাল নেই, ওর ভিতরের দিকে কোনো ধরনের কঙ্কাল নেই, কিন্তু আমাদের রয়েছে অন্তঃকঙ্কাল। চলো আমরা দেখি আমাদের যে অন্তঃকঙ্কাল এটা কেমন। এখন অন্তঃকঙ্কাল কি দিয়ে তৈরি হয়েছে আমাদের? অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন। এন্ডোস্কেলেটন বলতে সাধারণত আমাদের যে হাড় অর্থাৎ বোন, কার্টিলেজ অথবা কোমলাস্থি অথবা কার্টিলেজ, অর্থাৎ আমাদের প্রধান অংশটা গঠিত হয়েছে হাড় বা বোনের মাধ্যমে এবং কোমলাস্থি বা কার্টিলেজের মাধ্যমে, এবং এই দুইটার মাধ্যমেই যে আমাদের ভিতরের দিকের যে আমাদের কি হয়েছে একটা অংশ বা কঙ্কাল যেটা আমাদের তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি হলো আমাদের অন্তঃকঙ্কাল। ঠিক আছে, তাহলে আমাদের কঙ্কাল এবং ঘাস ফড়িং বা তেলাপোকা বা পতঙ্গের কঙ্কালের ভিতরে আমরা মনে হয় একটা পার্থক্য করতে পেরেছি। তাহলে চলো এখন আমরা দেখি যে এই কঙ্কাল তন্ত্রের কাজগুলো আসলে কি কি। আমরা এই কঙ্কাল তন্ত্রের প্রধান যে কাজগুলো, এই কাজগুলো কি আমরা এটা একটু দেখে নিব। চলো আমরা সবাই আলোচনা করি কাজ নিয়ে। এই যে কঙ্কালগুলোকে আমরা দেখছি, এই কঙ্কালগুলো চলো আমরা দেখি যে এর আসলে কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস, যেটাকে আমরা বলছি হলো যে কঙ্কাল, যেটাকে আমরা বলছি এর প্রধান যদি আমরা কাজের কথা বলি, দেহ কাঠামো গঠন। দেখো, ফর্মিং দ্য বডি স্ট্রাকচার অথবা দেহ কাঠামো গঠন,
এই যে আমাদের যে দেহটা রয়েছে, আমরা বলেছি যে আমাদের এই দেহটা, দেহের যে কাঠামো আমরা যে সহজেই বুঝতে পারছি দেখে যে এটা হলো একটা মানুষ, অর্থাৎ দেহ কাঠামো সহজেই বুঝতে পারছি এটা একটা কুকুর, সহজেই বুঝতে পারছি এটা একটা ছাগল। অর্থাৎ এই ধরনের যে প্রাণীগুলো আমরা বাহ্যিকভাবে যে আমরা দেখে বুঝবো, এটা আসলে কঙ্কালের কারণেই হয়ে থাকে। এটা আসলে কিসের জন্য হয়ে থাকে? কঙ্কাল যেটাকে আমরা দেখছি, এই কঙ্কালের কারণেই সাধারণত এটা হয়ে থাকছে। অর্থাৎ দেহের যে সবার যে ডিস্টিংটিভ, সবার যে পার্থক্যকারী যে বৈশিষ্ট্য বা দেহের যে আকার, এই আকারটা কিন্তু আসলে কঙ্কালের আকারে পরিবর্তনের জন্যই এসেছে। মানুষের খুলি আর গরিলার খুলি যদি এখন দেখি আমরা, তাহলে কি দেখবো যে মানুষের খুলিতে এর আইব্র যেটা আছে এটা নিচু, গরিলার খুলিতে আইব্রোটা এইরকম উঁচু হয়ে থাকবে, তাই না? কপালটা ঢালু হয়ে যাবে, এরকম ঢালু। আমাদের কপালটা খাড়া, একদম সোজা। আমাদের যে চিনটা আছে, চিনটা ছোট। আমাদের যে চিন, এটাকে কি বলা হয়? চিন বোন, তাই না? এই চিনটা ছোট। আর গরিলার চিন কেমন হবে? বড় হবে। তাহলে দেখো আসলে ওর এই ধরনের, কিন্তু আমাদের দেহ পশ্চারে কিন্তু মিল আছে, কিন্তু কঙ্কালটা যদি আমরা নিখুঁতভাবে লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণের পার্থক্য আছে। এবং ওর এই কঙ্কালের পার্থক্যের কারণে কিন্তু বাহ্যিকভাবেও আমাদের দেখতে বা আকারে কিন্তু একটা পরিবর্তন চলে আসে। তার মানে দেহের যে কাঠামো, এই পুরো কাঠামোটা গঠন করে আসলে এই কঙ্কাল। ঠিক তুমি চিন্তা করো, একটা ঘর যখন কেউ বানায়, একটা ঘর বানানোর সময় কি দেয়? পিলার দেয় অনেকগুলো, তাই না? পিলার না দিলে কি শুধুমাত্র দেয়াল দিলে তো ঘরগুলো কি হয়ে যাবে? পড়ে যাবে। ঠিক একইভাবে অনেকগুলো খুঁটি দিয়ে তারপরে তার উপরে ঘর দেওয়া হয়, তাই না? তাহলে কঙ্কালটাকে আমরা তুলনা করতে পারি ওই যে ঘর তৈরি করার সময় খুঁটির সাথে, এবং তার সাথে আমরা অন্যান্য জিনিস অর্থাৎ মাংসপেশি বা অন্যান্য অঙ্গগুলোকে সংযুক্ত করে আমাদের দেহের কাঠামো তৈরি হয়। তারপরে চলো আমরা 2 নম্বর যদি আমরা দেখি, তাহলে প্রোটেকশন এন্ড ওয়েট ক্যারিং, তার মানে আমাদের দেহের যে রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। একটু আগেই বলেছিলাম আমাদের যে একটা থোরাসিক কেজ আছে, দেখো এটার যেটা থোরাসিক কেজ আমরা বলছি, এই থোরাসিক কেজটার মাধ্যমে, যেটা আমাদের বুকের যে হাড়টা রয়েছে, এই বুকের হাড়ের মাধ্যমে কি হয়? এই বুকের হাড়ের মাধ্যমেই সাধারণত এই যে আমাদের যে থোরাসিক কেজ বা যে আমাদের যে অংশটা রয়েছে, এখানে আমরা খুব সহজ নরমালি আঁকালাম, এই থোরাসিক কেজের মাধ্যমে, এবং আরো কি আছে? এখানে মেরুদণ্ড আছে, তাই না? এখানে পিছন দিক দিয়ে মেরুদণ্ড আছে, এবং মেরুদণ্ডের সাথে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের যেটাকে আমরা বলছি হলো এই ধরনের, যেটাকে হিপ বোন বলা হয়, এই ধরনের বোন আছে। এখন দেখো যে আমাদের মেইনলি যে অংশটা রয়েছে, মেইনলি যে অংশটা আমরা দেখতে পাবো, এই থোরাসিক কেজ, যেটাকে আমরা কে বক্ষ থোরাসিক কেজ, বা যেটাকে আমরা বুকের খাঁচা বলতে পারি বাংলায় সহজে, মানে যে আমাদের যে থোরাসিক যে কেসটা আছে, এই অংশটা, এটা কি করছে? এর ভিতরে তুমি এই জায়গাতে পাবে হলো হার্ট, এই জায়গাতে দেখা যাচ্ছে হার্ট রয়েছে। আবার এখানে কি রয়েছে? এখানে লাংস, দুই পাশে দুটো কি রয়েছে? লাংস রয়েছে। এখন এই হার্ট লাংসের মতন অংশগুলো, হার্ট বা লাংসের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, স্যার সব অস্থিসন্ধি পূর্ণ সচল সন্ধি নয় কেন মিথুন? আচ্ছা বাবা, এগুলো নিয়ে আমাদের সামনের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। হ্যাঁ, এখন অস্থিসন্ধিতে আমরা যেহেতু যাইনি মিথুন, আমরা এটা নিয়ে আলোচনা না করি, আমরা পরের ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা আছে। একটু ওয়েট করো, আমরা আজকে যেটা পড়ছি তুমি সেটাই কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? আমরা সামনের দিন ওইটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করব, টেনশন নাই। দেখো যে এখানে আমরা যেটা আছে যে থোরাসিক কেস বা বুকের যে খাঁচা আছে, তার ভিতরে দেখো কি আছে? হার্ট আছে, লাংস আছে, এবং ওই জন্য একটু আগে বললাম না যে বন্ধুর সাথে মারামারি করতেছো, ঠাস করে একটা দেখা যাচ্ছে মেরে দিল এক বন্ধু, কিন্তু দেখা যাচ্ছে তোমার ওই ডাইরেক্ট যদি চিন্তা করো যে থোরাসিক কেস নাই, চিন্তা করো যে এই যে পরশুকাগুলো, রিবগুলো নাই, ডাইরেক্ট কি আছে? হার্ট গুলো এখানে, তো ডাইরেক্ট যে কি হবে? হার্টের উপরে লেগে যাবে, তাই না? তাহলে তো বাঁচা তো মনে করো যে খুব একটা সহজ হতো না, তাই না? এখন আমরা যেভাবে বেঁচে আছি, কারণ আমরা মাঝে মধ্যে তো একটু মারামারি টারামারি করি, তাই তো? তা যাই হোক, এটার জন্যই কিন্তু আমাদের এই সকল ডেলিকেট পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু রক্ষা পায়, বুঝতে পেরেছো? আর ভার বহন, তুমি যে আমি যে একটা আমার দেহে তো একটা ওজন আছে, আমরা সবাই মিনিমাম ধরো তোমার যদি বলি মোটামুটি পাওয়া যাবে 40-45 থেকে শুরু করে মোটামুটি আমরা 100 পর্যন্ত পেয়ে যেতে পারি, তাই না? যে আমাদের মধ্যেই থাকতে পারে অনেকে, যেরকম ওজন আছে আমাদের দেহে। তা এখন
এই ওজনটা যদি আমরা বহন করি, এটা আসলে কার মাধ্যমে বহন করা? এটা কিন্তু আসলে মেইনলি এই ওজনটা বহন করছে কে? ওজনটা কিন্তু বহন করছে আমাদের যে কঙ্কাল তন্ত্র রয়েছে, আমাদের হাড় রয়েছে, অস্থি রয়েছে, এরাই কিন্তু বহন করছে। আবার তুমি যখন কোনো কিছু একটা ওজন ক্যারি করো, তুমি যখন একটা ভার উত্তোলন করো, সেই ভারটাও কিন্তু আসলে আমাদের এই সকল অস্থি, অস্থিসন্ধি, পেশি, টেন্ডন, লিগামেন্ট, এদের মাধ্যমে কিন্তু আমরা এই ভারটা উত্তোলন করি। ঠিক আছে, তাহলে এই একটা বিষয় গেল। তারপরে চলো 3 নম্বর দেখি আমরা কি ব্যাপার আছে, কি বিষয় আছে। নড়ন ও চলন, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। এবার আসছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের, যেটা হচ্ছে কঙ্কালের ভূমিকায়। দেখো কঙ্কালের ভূমিকা কিন্তু 3 মার্কের কোশ্চেন, অনেক সময় 4 মার্কেরও আসে, অতএব হেলাফেলা করার কিছু নেই। খুব ভালো করে শোনো, ক্লাসেই পড়াগুলো কমপ্লিট করবে, বাসায় যেন পড়তে না হয়। আমার ক্লাসে বসে আমার কথা শুনেই যেন তোমার মুখস্থ হয়ে যায়। আর বারবার করে বলছি যে খাতায় তুলে রাখবে, যা লিখি না কেন, আমি যাই লিখি এখানে সেই জিনিসটাই তোমার খাতায় থাকবে। বুঝতে পারছো তো? তাহলে উপকার হবে। এখন নড়ন ও চলন বলতে আমরা বুঝতে পারছি মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। তার মানে মুভমেন্ট মানে একটু আগেই তোমাদের বোঝালাম, সকল ধরনের নড়াচড়া, মুভমেন্ট, এগুলোতে আমাদের প্রধান ভূমিকা পালন করছে পুরো আমাদের কঙ্কালতন্ত্র। এবং তার সাথে লোকোমোশন, লোকোমোশন আর নড়নের পার্থক্য কি? এই যে নাড়াচাড়া করছি এটাই হলো নড়ন, আর লোকোমোশন কোনটা? এই যে আমি এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে আসলাম, এটা হলো চলন বা লোকোমোশন। তাহলে নড়ন এবং তোমার যেগুলোকে আমরা বলছি চলন, প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের বলতে পারি আমাদের প্রধান ভূমিকা পালন করছে আমাদের, যেটা হলো, যেটাকে আমরা বলছি হলো আমাদের কঙ্কালতন্ত্র। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে নড়ন চলনের ভূমিকা রাখলো। তারপর 4 নম্বর চলো আমরা দেখবো। 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বর আমরা বলবো হচ্ছে যে লোহিত রক্তকণিকা উৎপাদন। লোহিত রক্তকণিকা উৎপাদন, প্রোডাকশন অফ আরবিসি। দেখো আরবিসি উৎপাদন বা লোহিত রক্তকণিকা উৎপাদন। এখন বলছো স্যার কি বলেন, এরা আবার লোহিত কণিকা উৎপন্ন করবে কি করে? হ্যাঁ, প্রত্যেকটা আমাদের লোহিত কণিকা, না আমরা তো পড়েছি আগের অধ্যায়ে, তো আমরা দেখেছি, তার মানে আমাদের খুব একটা অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা আগের চ্যাপ্টারে রক্ত পড়ার সময় আমরা পড়েছি যে আমাদের প্রত্যেকটা রক্তকণিকা শুধুমাত্র লোহিত কণিকা নয়, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং তোমার হচ্ছে অনুচক্রিকা, প্রত্যেক ধরনের রক্তকণিকা যেগুলো আমাদের রয়েছে, আমাদের দেহের প্রত্যেকটি রক্তকণিকা, বড় বড় যে হাড়গুলো আমাদের রয়েছে, আমাদের পায়ে যে ফিমার রয়েছে, আমাদের হাতের যে হিউমেরাস রয়েছে, আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো রয়েছে, বড় বড় যে অন্যান্য হাড়গুলো আমাদের শরীরে রয়েছে, এর ভিতরে কি আছে? আমরা যেগুলোকে নরমাল ভাষায় বলি কি ক্যালসিয়াম বলি না, যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম, ওটা ক্যালসিয়াম না, ওটাকে বলে হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জা বা বোন ম্যারো, এটাকে বলে বোন ম্যারো। অর্থাৎ বোনের মধ্যে যে, হাড়ের মধ্যে যে নলার ভিতরে যে তোমার কি থাকে, যে আমাদের মজ্জাটা থাকে, সেটাকে বলা হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো। সাধারণত লোহিত অস্থিমজ্জা বা লাল রঙের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি যেটা আছে, এই আরবিসিটা উৎপন্ন হয়। কারণ এই লোহিত রক্তকণিকার যে কোষগুলো রয়েছে, এগুলোকে কিছু বিশেষ ধরনের ম্যাক্রোসাইট জাতীয় কিছু কোষ রয়েছে, এবং এই মেগা ক্যারিওসাইট, কিছু বিশেষ কোষ আছে যাদের নাম হলো মেগা ক্যারিওসাইট। এই অস্থিমজ্জার এই মেগা ক্যারিওসাইট নামের এই কোষগুলো থেকে সাধারণত বিভিন্ন ধরনের যে রক্তকণিকা, এই রক্তকণিকাগুলো তৈরি হয়, এবং এ কারণে আমরা বলতে পারি যে আমাদের অস্থিগুলো লোহিত রক্তকণিকা উৎপাদনেও প্রধান ভূমিকা পালন করে। আমাদের যখন বয়স 5 বছর ছিল, অর্থাৎ 5 বছর পর্যন্ত আমাদের দেহের রক্ত উৎপাদন করেছে লিভার। যখন আমাদের বয়স ছিল 5 বছর, স্যার মাথায় মারলেও ব্যথা লাগে না? ও আচ্ছা, হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো আমি দেখি নাই অবশ্য বেশ কিছুক্ষণ ধরে, দাঁড়াও একটু দেখে নেই। এই ডাব্লিউডাব্লিউই কই থেকে আসলো রে এখানে? না, অন্য গল্প করবে না। এ কে? আলভি, আলভি, আরিয়ান আলভি, বাবা অন্য কথা হবে না, আমরা এখানে পড়াশোনা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ডাব্লিউডাব্লিউ পরে। এখন
এই যে মনে করো যে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদন, এটাকে আমরা বলবো হচ্ছে যে অস্থিমজ্জা যেটা আমাদের রয়েছে, অস্থিমজ্জা বা বোন ম্যারো যেটা আমাদের রয়েছে, এখান থেকে এই লোহিত কণিকাটা উৎপাদিত হয়। ঠিক আছে, তারপরে চলো আমাদের এর পরবর্তী লাস্ট যে কাজটা, আরেকটা কাজ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে লাস্ট যে কাজটা, এটাকে আমরা বলছি যে খনিজ লবণ সঞ্চয়, স্টোরেজ অফ মিনারেলস। স্টোরেজ অফ মিনারেলস, বিভিন্ন মিনারেল যেগুলো আছে, দেখো আমাদের হাড় হচ্ছে, হাড়গুলো যেগুলোকে বলছি বা অস্থিগুলোকে আমরা বলছি, এগুলো হচ্ছে কি এক ধরনের যোজক কলা। আমরা যখন চ্যাপ্টার 2-তে পড়েছি তখন মনে আছে, ভুলে গেছি, সব খেয়ে ফেলছি শিওর। ওই চ্যাপ্টার 2-তে যখন আমরা যোজক কলা পড়েছিলাম, তখন সবাই একটু মনে করে দেখো, ওখানে আমরা হাড় পড়েছিলাম কিছুটা যোজক কলায়, যে কঙ্কাল যোজক কলা। সেখানে আমরা দেখেছিলাম যোজক কলাতে প্রচুর পরিমাণে ম্যাট্রিক্স বা ধাত্র থাকে বা মাতৃকা থাকে, এবং এই মাতৃকাটা বেশি পরিমাণে থাকার কারণে সাধারণত যোজক কলার যে মাতৃকাটা থাকে, সেই মাতৃকার ভিতরে বিভিন্ন ধরনের বস্তু, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট রূপে, ক্যালসিয়াম ফসফেট রূপে ফসফরাস, তারপরে তোমার হচ্ছে যে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে অন্যান্য আরো বিভিন্ন ধরনের যে উপাদানগুলো রয়েছে, আয়রন, এই সকল উপাদান কিন্তু কি করতে পারে, আমাদের হাড়ের যে অস্থির যে মাতৃকা বা ম্যাট্রিক্স, সেখানে কিন্তু এই সকল মিনারেলগুলো জমা হয়ে থাকতে পারে, এবং সেই মিনারেলগুলো যখন তোমার শরীরের প্রয়োজন লাগে, তখন সেই অস্থি থেকেই কিন্তু আমাদের রক্ত প্রবাহে মিশে যায়, এবং সেখান থেকে আমাদের দেহ সেই মিনারেল বা খনিজ দ্রব্যটা গ্রহণ করে থাকে। এবং এইভাবে আমরা দেখি যে সাধারণত, এছাড়াও তোমার হাড়, অস্থি, কঙ্কাল আমাদের বিভিন্ন কাজ করে থাকে বা ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আমাদের কঙ্কালতন্ত্রের আরো অনেকগুলো কাজ রয়েছে, আমাদের যেগুলো প্রয়োজন হবে না, আমাদের মোটামুটি এই বিষয় যেগুলো আমরা বললাম, এগুলো পড়লেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এবং আমরা এই যে অংশটা, আজকের যে পড়াগুলো পড়লে, তার ভিতরে এই কঙ্কালের ভূমিকা যে অংশটা রয়েছে, এটা কিন্তু 4 মার্কের কোশ্চেন, সিকিউ, এটা কিন্তু 4 মার্কের সিকিউ। অতএব এটা খুব ভালো করে আমাদের যেটা হলো যে কঙ্কালের কাজগুলো বা কঙ্কালতন্ত্রের কাজগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে বাসায় প্রস্তুত করবে। এখন তোমাদের যদি মনের ভিতরে কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা আমাকে বলতে পারো। যদি এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম, হ্যাঁ, চিকেন খাওয়ার সময় নোটিস করেছি, হ্যাঁ, ও কি ওই যে তোমার অস্থিমজ্জা, এই ব্রয়লারের অস্থিমজ্জা খাবা না কেউ, বুঝতে পারছো তো? ও ভালো না, তোমরা তো খালি হাড় চাবানোর অভ্যাস আছে। যাই হোক, এখন তো বলবা স্যার দেশি মুরগিটা তো চাবাইলে দাঁতই ভেঙে যাবে, তাই তো? কিন্তু কিছু করার নাই। এখন ওই যেটা ব্রয়লারে, যেমন মনে করো একটা মুরগি বা একটা প্রাণী যে খাবারগুলো খায়, সেগুলো তার হাড়ে এবং তার লিভারে জমা হয়। মনে রাখবা, একটা প্রাণীকে যে জিনিসগুলো সে খায়, সেই জিনিসগুলোর উপাদান, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা জমা হয় তার লিভার অর্থাৎ যকৃৎ এবং তার হাড়, এই দুইটা অংশে বেশি করে জমা হয়। এই জন্য আমাদের যে ব্রয়লার জাতীয় মুরগি যেগুলো আছে, ফার্মের মুরগি যেগুলো, এগুলো কিন্তু মেইনলি তোমার হচ্ছে যে খাবারগুলো এরা খায়, এরা কিন্তু ভালো খাবার খাওয়ানো হয় না এদেরকে। বিভিন্ন ধরনের ট্যানারির বর্জ্য, তোমার বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন খাবার, এই খাবারগুলোই কিন্তু এদেরকে খাওয়ানো হয়, যেগুলোতে প্রচুর পরিমাণে হেভি মেটাল বা অ্যান্টিবায়োটিক্স, এই ধরনের জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো যখন তাদেরকে খাওয়ানো হয় বা তাদের শরীরে পুশ করা হয়, তখন সেগুলো গিয়ে জমা হয় তাদের লিভার এবং তাদের হাড়ের ভিতরে। তাই মাংসটার ভিতরে কিছুটা জমা হতেও পারে, কিন্তু এগুলোতে মাস্ট বি জমা হবে হাড়ের মধ্যে এবং লিভারের মধ্যে। তাই চেষ্টা করবে যেন এই লিভার এবং হাড় অংশগুলো, যদি কেউ এরকম এইগুলো খেয়ে থাকো, তাহলে এগুলো অবশ্যই না খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটা একটা ভালো অভ্যাস হবে আর কি। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত আজকের ক্লাস থাকবে। আমরা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে, যেটা আমরা পেলাম না, যদি কোনো কোয়েশ্চেন থাকতো তাহলে আমি আনসার করতাম। রেটিকুলো, ওকে। মিথুন রেজা, আমার আসার
ওকে, থ্যাংক ইউ সবাই। আর রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল কে যেন একজন কোশ্চেন করেছো, এটা হচ্ছে তোমার রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমও হতে পারে, তোমার হচ্ছে যেটা কিছু কোষও হতে পারে। রেটিকুলো মানে কি? রেটিকুলো মানে হচ্ছে জালিকাকার, রেটিকুলাস জালিকাকার, এন্ডোথেলিয়াল মানে কি আভ্যন্তরীণ ভিতরের। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল এক ধরনের একটা স্তর, এটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের দিকে আভ্যন্তরীণ অংশে, যেটাকে আমরা দেখি এই ধরনের অংশে এটা সাধারণত থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস, যেটাকে আমরা বলছি এটা ক্লাস থাকবে, এবং আমরা আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করব। সবার সুস্বাস্থ্য এবং সবার আবার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।